আওয়ামী লীগ গভর্নমেন্ট অন্তত এতটুকু ধন্যবাদটা দিতে চাই যে বিষয়টা জনগণের সামনে আসার আপনি সুযোগ করে দিয়েছেন। এটা অবশ্যই সরকারকে দায়টা নিতে হবে। কেন? কারণ ওই সরকারই দেশ চালাচ্ছে। সুতরাং আমরা তো এখন বিরোধী দলকে দায়ী করবো না এটার জন্য। আসলে আপনি আজকে হয়তো বেনজির সামনে আসছেন, আসাদুজ্জামান মিয়া সামনে আসছেন, মতিউর সাহেব সামনে আসছেন, ওনাদের নামটা আজকে বলছি। আপনি স্বাধীনতার পর থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের একটা জ্বালাময়ী বক্তব্য আছে, আপনি শুনবেন আমলাদের বিরুদ্ধে, এর নিশ্চয়ই আপনারা সবাই শুনেছেন। তার মানে আফসোস কিন্তু সেই সময় থেকে শুরু হয়েছে, আজতক আফসোস কিন্তু আমরা চলছে যে দুর্নীতি, আমলাদের এরকম অসামঞ্জস্যতা, পুলিশ ডিপার্টমেন্টের এরকম অসামঞ্জস্যতা, এগুলো নিয়ে আমরা চলছি। তাহলে আমরা কি আজকে স্বাধীনতার 52-53 বছর পরে একই আফসোস করতে থাকবো? আবার আরো 50 বছরও কি সেম আফসোস গুলো করতে থাকবো? আমার একটা প্রস্তাবনা, আমি রাজনীতিতে এসেছি গুণগত কিছু পরিবর্তন করার জন্য। আমাদের মেজর জেনারেল সৈয়দ মোহাম্মদ ইব্রাহিম বীর প্রতীক মহোদয়ের একটা স্লোগান আমাকে আকৃষ্ট করেছে, সেটা হচ্ছে পরিবর্তনের জন্য রাজনীতি। আমি রাজনীতি করছি, রাশেদ খান রাজনীতি করছে, সাইফ ভাই রাজনীতি করছে, মোল্লা ভাই রাজনীতি করছে, কিন্তু গুণগত কোনো পরিবর্তন আসছে না। সবাই খুব ভালো, আমরা সবাই চেঞ্জ করতে চাই, কিন্তু আদৌ কোনো চেঞ্জ হচ্ছে না। তাহলে গোড়ায় গলতটা কোথায়, এটা আমাদেরকে ফাইন্ড করতে হবে। এই ফাইন্ডিংসটা যদি না করি ভাই, আমরা চিল্লাইতে পারবো, একজন আরেকজনকে ইন্টারাপ্ট করতে পারবো, ব্যক্তিগত আক্রমণ করতে পারবো, গুণগত কোনো পরিবর্তন আসবে না। আমাদের সমস্যাটা হয়েছে কি, আওয়ামী লীগ বললে বিএনপি ছাত করে ওঠে, বিএনপি বললে আওয়ামী লীগ ছাত করে ওঠে। এটা কি লজিক আছে? এটাতে কি কোনো যুক্তি আছে? এটা কি মানা উচিত? জাতির প্রশ্নে ইন্ডিয়ার থেকে এত বিরোধিতা করি, ইন্ডিয়ার থেকে পজিটিভ জিনিসগুলো আমরা শিখি না কেন? ইন্ডিয়ার গণতন্ত্র আমরা শিখি না কেন? ইন্ডিয়ার গণতন্ত্র নিয়ে তো আমার প্রশ্ন নাই। ইন্ডিয়াতে আমরা এই গণতন্ত্রের যে চর্চা, বিশেষ করে সাংবাদিকদের যে স্বাধীনতা, এটা আমরা শিখি না কেন? আমি আমি মনে করি আমার শত্রুদের কাছ থেকেও শেখার অনেক কিছু আছে। আমরা যদি, যারা শত্রু মনে করেন তারা পজিটিভ যেটা শিকার শিখবেন, যেটা শিকার না শিখবেন না। হ্যাঁ, যারা কিন্তু বন্ধু আমরা যদি মনে করেন, পুরো পয়েন্টে আসি, মানে যে আমি দুর্নীতি জি নিয়ে কথা আমি হচ্ছে, আমি এই আমি জায়গাটা আ- আপনাদের আ- প্রযোজ্য। আমি বলছি, প্লিজ। সেটি না, হচ্ছে, এখানে আমি একটু সম্পূর্ণ আব্দুল সাহেব একটু শেষ অ্যাড করি। করছি। সেটা হচ্ছে আমরা বাঙালিরা, শেষ করে দিচ্ছি, আমরা বাঙালিরা ইন্ডিয়ার থেকে এসেনশিয়াল কমোডিটিস না আসলে আমরা এখানে উপোস থাকতেছি। তারপর আবার ওগুলোর জন্য আমরা হাহাকার করি। আবার আমরা ট্রিটমেন্টের জন্য ইন্ডিয়া গিয়ে ইন্ডিয়া থেকে সুস্থ হয়ে এসে আবার ইন্ডিয়ার বিরুদ্ধে আমরা বিষোদাগার করি। আমাদের আচ্ছা, জি বাঙালি সাহেব ভাই, চরিত্রটা থ্যাংক এরকম। ইউ, থ্যাংক ইউ। জি। আচ্ছা, আমি যেটা বলছি, এই যে বেনজির, আসাদুজ্জামান মিয়া, এটা তো আমার দেশের প্রোডাক্ট, তাই তো? আমার দেশের সিস্টেমের প্রোডাক্ট। তাহলে নিশ্চয়ই যুগে যুগে, যেহেতু বিএনপি আমলও এরকম আসাদুজ্জামান মিয়ারাও ছিল, 4 দলীয় জোটের আমলও ছিল, আওয়ামী লীগের আমলও ছিল, তাহলে আমাদের গলতটা বের করতে হবে। আমি পার্সোনালি এই গলতটা আমি বলছি, আমি যে ফাইন্ডিংস, আমার দলের যে ফাইন্ডিংস, সেটি হচ্ছে আমাদের শিক্ষা ব্যবস্থা। যে শিক্ষা ব্যবস্থা নৈতিকতা শিখাচ্ছে না, যে শিক্ষা ব্যবস্থা কর্মমুখিতা দিচ্ছে না, যে শিক্ষা ব্যবস্থা আপনাকে মানে কন্টেম্পোরারি ওয়ার্ল্ডের সাথে অ্যাডজাস্ট করার দীক্ষা দিচ্ছে না। এই জায়গা থেকে, যেমন আমরা যারা, আপনি কানাডায় থাকেন সাইফুর সাগর, আপনি জানেন, আপনার বাচ্চা স্কুলে পড়ে, আপনি জানেন যে একটা স্কুলে কিভাবে ওখানে ধর্ম কর্ম সব বাদ দিয়ে, ওখানে তো ইসলাম নাই বা ইসলাম রাষ্ট্রীয় ধর্ম না, কিন্তু ওখানে কেমনে নৈতিকতা শিখে? ওখানে তো আমরা দুর্নীতি করতে সহজে দেখি না। তাহলে ওই শিক্ষা ব্যবস্থা আপনি দেখবেন নৈতিকতাটাকে কিভাবে শেখানো হয়। ইংল্যান্ডে দেখেন, আমেরিকাতে দেখেন। না, তাহলে আমার প্রশ্নটা কিন্তু এটা অনেক বড় বড় পরিসরে আপনি আলোচনা তুলে যাচ্ছে। আমরা হলো চলে যাচ্ছি যে এটা থেকে বড় পরিসরের প্রতিকার কি, আমরা সেরে যাচ্ছি না। আমরা এখন বর্তমানে যে দুর্নীতি নিয়ে কথা হচ্ছে, জি, এই পুলিশের শীর্ষ পর্যায়ের এবং সেনাবাহিনীর শীর্ষ পর্যায়ের এবং দেখা যাচ্ছে যে আপনার সচিব লেভেলের বা অ্যাডমিনিস্ট্রেশনের শীর্ষ পর্যায়ের লোকজন যে দুর্নীতিগুলি করছে, এগুলিতে হুম, এখন বর্তমানে সরকার তাদেরকে কি আসলে বিচারের সম্মুখীন করে এটাকে একটা শেষ পরিণতির দিকে যাচ্ছে কিনা, নাকি তারা সুযোগ পাচ্ছে তাদের দুর্নীতিকে সবকিছুকে ছাপিয়ে তারা নিজেদেরকে বাঁচার বাঁচার ধন্য একটা সুযোগ পাচ্ছে কিনা, এই একটা বড় প্রশ্ন আ- আমার কাছে। না, আমার কাছে এই জায়গাটাতে আমি আগের কথাটার সাথে এক লাইনে শেষ করছি। সেটি হচ্ছে, আপনি যদি মূল ট্রিটমেন্টে না যান, আপনার ক্যান্সার হয়েছে, আপনি যদি রিয়েল ট্রিটমেন্টে না যান ভাই, আপনি এই আজীবন বেনিজিত তৈরি হবে, আপনি কথা বলবেন, আবার আরেক বেনজিত তৈরি হবে, আপনি কথা বলতে পারবেন, কিন্তু আপনি যে প্রশ্নটা করেছেন এখন সেই উত্তরে যাচ্ছে। এই জন্য আমি বলছি আমাদের শিক্ষা ব্যবস্থার একটা আমূল হম। পরিবর্তন সেটা করতে আছে, হবে। আমূল ওকে, পরিবর্তন ওকে, করতে এই শিক্ষা আচ্ছা। পরিবর্তন করে তো আপনি বর্তমান বেঞ্জিদেরকে ঠিক করতে পারবেন। এখন না, যারা বেঞ্জি আমার লং টার্ম যদিও সলিউশনের কথা বলছি, লং হুম, টার্ম হুম, সলিউশন। আচ্ছা, এখন বেনজিরের যে বিষয়টি, আমি প্রথমে
আওয়ামী লীগ গভর্নমেন্ট অন্তত এতটুকু ধন্যবাদটা দিতে চাই যে বিষয়টা জনগণের সামনে আসার আপনি সুযোগ করে দিয়েছেন। যদি আমরা যে ব্লেম গেমটা বা ব্লেমটা করছি আওয়ামী লীগকে বা বর্তমান সরকারকে, যে চান্স দিয়েছে, ডেফিনেটলি চান্স না দিলে তো বেনজির বেনজির হইতে পারতো না, অবশ্যই চান্স পেয়েছে। এটা যার কাছ থেকে হোক কোনো না কোনো ভাবে সে চান্স পেয়েছে বলেই সে বেনজির হয়েছে। আমরা দেখেছি যে সে আহ, কিভাবে ধাপ ধাপ করে উপরে উঠেছে আমাদের চোখের সামনে, সবার সামনে, সাইফ ভাইয়ের সামনে, রাশেদের সামনে, সাগর ভাইয়ের সামনে, সবার সামনেই সে আমাদের চোখের সামনে বড় হয়েছে। র্যাব থেকে আইজি, ঢাকার ডিএমপি কমিশনার থেকে, মানে একদম খুব দ্রুত। তার মানে তাকে চান্স দেওয়া হয়েছে। এখন একটা গভর্নমেন্ট চান্স দিলে কি আপনি সবকিছু করে ফেলবেন? আপনাকে পুরো বাংলাদেশ গিলে ফেলতে হবে? তাহলে সেটার জন্য তাকে এখন বিচারের আওতায় আনার চেষ্টা হচ্ছে বলে আমরা দেখতে পাচ্ছি। এটাকে আমি পজিটিভলি নিচ্ছি, কিন্তু আমি মনে করি সরকারের এখানে আরো অনেক বেশি কঠোর এবং সিনসিয়ার হওয়ার সুযোগ আছে। আমি একটা পার্টির মহাসচিব হিসেবে, একজন জনগণের আহ, মানে জনগণের উম, উম, চিন্তা করি এরকম একজন রাজনীতিবিদ হিসেবে আমি বলতে চাই, সরকার এক্ষেত্রে কোনোভাবে ছাড় দেওয়া উচিত হবে না। তাহলে বাংলাদেশে এখন যে রিজার্ভ কমতি, এটাও থাকবে না, এটাও খুল হয়ে যাবে, খেয়ে ফেলবে। এদের কারণেই বিদেশে টাকাগুলো পাচার হয়ে গেছে। সুতরাং এটা আওয়ামী লীগ গভর্নমেন্টের স্বার্থে, বাংলাদেশের স্বার্থে, বাংলাদেশের জনগণের স্বার্থে এদেরকে আমাদের শাস্তির আওতায় আনতে হবে। এখানে বিন্দুমাত্র ছাড় দেওয়ার কোনো অবকাশ নেই। যদি ছাড় দেন, কিন্তু ডেফিনেটলি যে ইতিহাসের। মতিউর রহমান সাম্প্রতিককালে যার কথা নিয়ে এখন বর্তমানে আলোচনা হচ্ছে, তিনিও তো দেশ, তিনি তার সন্তান যে ইফাত, যাকে নিয়ে সবচেয়ে বেশি তোলপাড় হয়েছে, যে ছাগল কাণ্ডে যে ছেলেটির নাম হচ্ছে, জি সেই জি জি ছেলে তো জি। পরিবার সহকারে দেশের বাইরে চলে যেতে পারলো। মতিউর রহমানও মনে হয় দেশের বাইরে চলে গেছে, এমন একটা কথাও গুঞ্জনও শোনা যাচ্ছে। আহ জনাব আজিজ আহমেদের খবরও নাই। এই ধরনের বিষয়গুলিকে আপনি কিভাবে দেখেন, যে যদি এটাই এটা করার এটা ইচ্ছে হচ্ছে টোটাল রাষ্ট্রের অসামঞ্জস্যতাকে আমি দেখি কিভাবে। হুম, আপনি দেখবেন, আপনি আপনি দেশে সাংবাদিকতা করেছেন, আপনি ভালো জানেন। আপনি আপনি বলছেন গভর্নমেন্ট, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলছেন এই কাজটা হবে না। কথার কথা, বেনজিরের কলিগরাই তো চাকরি করে কোথায়? অথবা আসাদুজ্জামান মিয়ার কোনো মানুষ চাকরি করে এয়ারপোর্টে। কোনো না কোনো যোগ সাজছে, এদের টাকার অভাব নেই। বাংলাদেশে এটা করাটা কি খুব কঠিন, বাংলাদেশ থেকে বের হয়ে যাওয়া? অথবা বাংলাদেশের কোনো সীমান্ত দিয়ে বের হয়ে গেলেন, এয়ারপোর্ট দিয়ে হুম, বের হয়ে গেলেন, কারণ দুর্নীতিগ্রস্ত মানুষের তো অভাব নাই, আমলার তো অভাব নাই। হুম। সুতরাং এদের হাত দিয়ে যদি আপনি বের হয়ে যান, তাহলে এটা তো একটা টোটাল সিস্টেমের দোষ ভাই। আমি দায়ী করতেই পারি, এবং এটা অবশ্যই সরকারকে দায়টা নিতে হবে। কেন? কারণ ওই সরকারই দেশ চালাচ্ছে। সুতরাং আমরা তো এখন বিরোধী দলকে দায়ী করবো না এটার জন্য, যে তবে দেশ আপনি মনে চালাবে করেন যে তাকে সরকার সদিচ্ছার ক্ষেত্রে সরকার কোনো অভাব অভাব দেখছেন না আপনি? তারা হয়তো ফাঁকি দিয়ে বের হতে যাচ্ছে, কিন্তু সরকারের একটা ভালো কাজ, বা সরকার চাচ্ছে যে তাদের বিচার হোক, যে কারণেই অন্তত এই এদের দুর্নীতিগুলি বিষয়গুলো সামনে আসে। সামনে আসছে জনগণের, এটাকে আমি খুব হুম। পজিটিভলি দেখি। অন্তত কিছুটা সংশোধনের সুযোগ আসবে। অন্যরা যারা এরকম লুটপাট করার চিন্তা করছে, তারা কিছুটা হলেও সতর্ক হবে বলে আমি মনে করি।